আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 25,000 টাকায় স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর সহ 90 Hz রিফ্রেশ রেট থাকা POLED প্যানেলের ডিসপ্লের পাশাপাশি রিয়ার প্যানেল এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন দিয়ে এখন পাওয়া যাচ্ছে পিক্সেল 4 XL ফোনটি। শক্তিশালী কনফিগারেশন থাকা এই ফোনটি কিন্তু 2019 সালে লঞ্চ হয়েছে এবং আমার কাছে থাকা এই ফোনটি হলো সেকেন্ড হ্যান্ড ফোন, রিফারবিশড ফোন না কিন্তু। যাই হোক, আজকের ভিডিওটা করার প্রধান কারণ হলো এই ফোনটার ব্যাপারে আপনারা অনেকেই সেকেন্ড হ্যান্ড বলেন, রিফারবিশড বলেন কিনতে চাচ্ছেন। সো ওভারঅল পারফরমেন্স কেমন এবং কেনা উচিত হবে কিনা এটা অনেকেই জানতে চেয়েছেন। সো আজকে আপনাদের জন্য পিক্সেল 4 XL এর বেশ লং টাইম ধরে আমার কাছে রয়েছে, তারপর আজকে নিয়ে এসেছি এই ফোনটির ওভারঅল বিস্তারিত ভালো দিক খারাপ দিক সহ আদৌ এই ফোনটি কেনা উচিত হবে কিনা সবকিছু নিয়ে এই ডিটেলস একটা রিভিউ। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ফোনটির আনবক্সিং এর কথা বলতে গেলে, যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন আমার কাছে বক্স রয়েছে, বাট আপনাদেরকে আমি বক্সটা দেখাবো না এই কারণে, কারণ আপনারা যদি ফোনটা সেকেন্ড হ্যান্ড কিনতে চান, স্পেশালি যদি মার্কেট থেকে কিনেন বা রিফারবিশ যদি কিনেন, তাহলে ফোনটার সাথে আসলে আপনারা কোনো বক্স পাবেন না। সো আপনাদেরকে আর আমি আনবক্সিং করে দেখালাম না, বাট একটা বিষয় বলে রাখি, এই ফোনটার সাথে 18 ওয়াটের চার্জার দেওয়া হতো, যখন বক্স ছিল। আপনাদের হতে পারে এখন এই ফোনটা কিনতে গেলে যদি রিফারবিশ কিনেন অথবা সেকেন্ড হ্যান্ড কিনেন, সম্ভবত নতুন একটা 18 ওয়াটের চার্জার কিনে নিতে হবে, যেটা এই ফোনে সাপোর্ট করে। গুগলের এই ফোনগুলোর অন্যতম শক্তিশালী দিক হলো এটার ইউজার কমফোর্টনেস। আপনি যদি এই ফোনটা ইউজ করে একবার অভ্যস্ত হয়ে যান, তখন আপনি চাইলেও অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে খুব একটা মজা পাবেন না, যেমন অ্যাপেলের আইফোনের ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য। বাট যেটা বলতে চাচ্ছি, মেইনলি এই ফোনটা কেন সবার কাছে ভালো লাগে, কারণ এটাতে থাকে স্টক অ্যান্ড্রয়েড, তার পাশাপাশি কোনো এক্সট্রা অ্যাপস থাকে না, এক্সট্রা কোনো কিছু থাকে না, আর অ্যাডভার্টাইজমেন্ট অনেক দূরের বিষয়। এই কারণে এই ফোনটা ইউজার কমফোর্টনেস ইউআই এক্সপিরিয়েন্স খুবই ভালো। তবে এই ফোনটার পার্টিকুলার ইউ এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে, যেহেতু ফোনটা প্রায় 3 বছর আগের ফোন, আমরা যখন একটু হেভি ইউজ করেছি তখন ফোনটা থেকে হ্যাং ইস্যু দেখা পেয়েছে। স্পেশালি যখন আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডের ছবি তুলেছি তখন কিছুটা হ্যাং করে, স্ট্রেইট হ্যাং করে না, ধরেন আপনি একসাথে 15-20টা ছবি যদি তুলতে চান তখন 2-1 হ্যাং করে, আবার সামটাইমস এটা করে না। তো এটার প্রধান কারণ হলো, যেহেতু ফোনটা অনেক পুরাতন আর রিসেন্ট অ্যাপসগুলো তো আপডেট হয়ে অনেক নতুন হয়ে গিয়েছে, সো অ্যাপসগুলো এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, দ্যাটস ওয়াই ফোনটা একটু হ্যাং করে। বাট সব সময় করে না, আর হ্যাং করলে ফোন রিস্টার্ট দেওয়া লাগে না, অটোমেটিক এটা আবার ঠিক হয়ে যায় সাথে সাথেই। আমার কাছে থাকা এই ফোনটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 12 ভার্সন, বাট যেই ফোনটা আপনারা মার্কেট থেকে কিনবেন, অর্থাৎ পিক্সেল 4 XL যদি আপনারা রিফারবিশড ইউনিট কিনেন, যেহেতু সেই ফোনটা ফ্যাক্টরি থেকে প্রবলেম থাকার কারণে ঠিকঠাক করে এনে আবার সেল করা হচ্ছে, সেই ফোনগুলোতে আপনারা দেখবেন অ্যান্ড্রয়েড 13 ভার্সন দিয়ে এসেছে। বাট সেকেন্ড যেহেতু আমি নিয়েছি, এখনও আসে নাই অ্যান্ড্রয়েড 13 ভার্সনের আপডেট, তবে এটাতে লাস্ট আপডেট হিসাবে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের আপডেট আসবে এবং আর একটা মাত্র সিকিউরিটি প্যাচের আপডেট আসবে, যেটা অলরেডি অনেক দেশে এসে পড়েছে। বাট যেহেতু এটা একটা ইউএসএ ভেরিয়েন্টের ফোন, সো আরও কিছুদিন পরে যে আসবে, তবে এই বছরের পর আর এই ফোনে কোনো আপডেট আসবে না। দেন এই ফোনটার একটা বিরক্তিকর বিষয় হলো, এই ফোনটার ভলিউম বাটনের উপরে রয়েছে পাওয়ার বাটন। সো যে বিষয়টা হয় যে পাওয়ার বাটন অনেক সময় প্রেস করতে যে ভুলে ভলিউম বাটন প্রেস করে ফেলি, এটা তো অভ্যস্ত হতে অনেক সময় লেগেছে। ফোনটা আমাদের কাছে 1 মাসের থেকেও বেশি সময় আমি বলবো ইউজ করতেছি, বাট এখন পর্যন্ত আমি অভ্যস্ত হতে পারিনি এই পাওয়ার বাটনে। আর একটা মূল সমস্যা হলো পাওয়ার বাটনটা ছোট। একে তো এটা একটা আনকমন জায়গায় পজিশনিং করা হয়েছে, তার উপর পাওয়ার বাটনটা ছোট, সো একটু প্রবলেম হয়। এটা আপনাদের হয়তো বা প্রবলেম হবে, তবে মোটামুটি 6-7 মাস ইউজ করার পর আশা করি এই জিনিসটা আপনাদের হাতে আয়ত্তে এসে পড়বে। দেন এই ফোনটার ওয়েট হলো 193 গ্রাম, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক না হওয়ার কারণে 250-250 গ্রামের মতো একটা ফিল আসে, অর্থাৎ একটু বেশি ভারী মনে হয়। তবে ফোনটার ডিসপ্লে যেহেতু 6.3 ইঞ্চি সাইজের, তাই আবার ইন হ্যান্ড ফিল, অর্থাৎ হাতে নিয়ে গ্রিপ করে বেশ ভালোই লাগে এবং কমফোর্টেবল ভাবে আসলে ইউজ করাও যায়, যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে ফোনটার ডিসপ্লের উপরে একটা বিশাল নচ এরিয়া রয়েছে, কারণ এটাতে আসলে একটা স্পেশাল 3D ফেস আনলক সিস্টেম রয়েছে, যেটা নর্মাল যেসব ফেস আনলক সিস্টেম রয়েছে মার্কেটে সেগুলোর থেকে অনেক ইমপ্রুভ, বাট অ্যাপেলের আইফোনের মতো না। কিন্তু স্টিল আপনাদের এই নচ এরিয়াটা, অর্থাৎ উপরের এই এরিয়াটা হতে পারে খুব একটা ভালো নাও লাগতে পারে। এবং ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে, এই মোবাইলটার যে 6.3 ইঞ্চি সাইজের ডিসপ্লেটা রয়েছে, এটা হলো POLED প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি রয়েছে 90 Hz রিফ্রেশে, এবং সেই সাথে এই মোবাইলটার ডিসপ্লে রেজুলেশন হলো 3040x1440 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 537 PPI। এবং এই মোবাইলটাতে ভিডিও দেখার সময়, স্পেশালি যদি আপনারা মুভি দেখে থাকেন, একদম চরম লেভেলের একটা ফিল পাবেন। এবং সত্যি কথা বলতে কি, 50-60 হাজার টাকার ফোনের ডিসপ্লে কোয়ালিটিও এই ফোনের মতো এত ভালো হয় না, খুবই ভালো। আপনাদের কাছে এই ফোনটার ডিসপ্লে নির্দ্বিধায় চরম লাগবে। এই মোবাইলটিতে রয়েছিল 3700 mAh ব্যাটারি এবং সাথে কোনো প্রকার চার্জার আপনারা কিনতে গেলে পাবেন না, মার্কেট থেকে কিনে নিতে হবে। তবে হাইয়েস্ট 18 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, এবং আমার কাছে 18 ওয়াটের চার্জার ছিল, সেটা দিয়ে আমরা চার্জ করেছি, বাট 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, যেটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তার পাশাপাশি ফোনটা টুকটাক বেসিক ইউজ করে, খুব একটা না, হালকা পাতলা ইন্টারনেট বেসিক ইউজ করে। আমরা প্রতিদিন মনে করেন যে অ্যারাউন্ড 2 বার চার্জ দিতে হয় শান্তিপূর্ণভাবে ইউজ করার জন্য। তবে হেভি ইউজ করে, স্পেশালি ধরেন আপনি লং টাইম গেমিং করবেন, যেটা আমরা করেছি এবং লং টাইম ভিডিও দেখেছি, তখন অ্যারাউন্ড 3 বার থেকে
4বারের কাছাকাছি চার্জ দিয়েছি এই ফোনটা, মানে চার্জ ব্যাকআপ এই ফোনটা খুব একটা ভালো না। এবং তার পাশাপাশি এই ফোনটার নেটওয়ার্ক পারফরমেন্সের কথাও যদি বলি, আমি এই ফোনটাতে জিপি সিম ইউজ করেছি। একটা বিষয় এই ফোনটাতে কিন্তু সিঙ্গেল সিম সাপোর্ট করে, ডুয়েল সিম সাপোর্ট করে না। সো একবার জিপি ইউজ করেছি, আবার রবি ইউজ করেছি। রবির নেটওয়ার্ক খুব একটা ভালো পাই না, দেখা যায় যে 3G পায় না, 2Gও পায় না অনেক সময়, মানে নেটওয়ার্ক টাওয়ার অনেক সময় চলে যায়। 4G নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। আরেকটা সমস্যা হলো ফোনে কথা বলতে গেলে অটোমেটিক কল কেটে যায়। সেম সমস্যা সেম এরিয়াতে থেকে আমি অন্য ফোন ইউজ করেছি, ফেস করিনি, বাট এই ফোনটাতে ফেস করেছি। অর্থাৎ এই ফোনটার নেটওয়ার্ক পারফরমেন্স খুব একটা ভালো না। ইভেন আমি গত 2 বছর যতগুলো ফোন ইউজ করেছি বা রিভিউ করেছি, কোনো ফোনে আসলে এই ফোনের মতো নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস পাইনি। সো নেটওয়ার্কের কথা বলতে গেলে ফোনটাকে আমি আসলে খুব একটা ভালো বলবো না। অপরদিকে ফোনটার স্পিকার পারফরমেন্স খুবই সলিড ছিল, সাউন্ডের বেস একদম ডিসেন্ট ছিল, ক্রিস্পিনেসও আমরা যথেষ্ট ব্যালেন্স পেয়েছি। তার পাশাপাশি 100% ভলিউম দিয়ে মোবাইলের স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টর্শনের দেখা পাইনি। তবে এই মোবাইলটাতে 3.5mm অর্থাৎ হেডফোনের জ্যাকের পোর্ট নেই, অর্থাৎ আপনাকে ওয়্যারলেসলি অথবা কনভার্টার কিনে দেন হেডফোন ইউজ করতে হবে। দেন এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলার আগে একটা বিষয় বলে রাখি, অলরেডি আমি বলেছি যে ফোনটা রিয়ার প্যানেল এবং ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP68 এর সার্টিফিকেশন রয়েছে। আপনারা চাইলে এই ফোনটি 1.5 মিটার পানির নিচে প্রায় 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, অর্থাৎ বেশ ভালোভাবেই আপনারা এই ফোনটা পানিতে ফেলে ইউজ করতে পারবেন। বাট বেশি বেশি ফেলবেন না, তাহলে একটা সময় যায় এইসব IP68 বলেন বা IP100 বলেন কোনো কিছুই কাজ করে না। এগুলো নিয়ে আমি ইন ফিউচারে ভিডিও বানাবো। যাই হোক, এই ফোনটা ক্যামেরা পারফরমেন্স কথা বলতে গেলে এই মোবাইলটাতে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, রিয়ার প্যানেল, যার মেইন ক্যামেরাটি হলো 1.7 অ্যাপারচারের 12.2 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনির IMX363। আরেকটি ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের টেলিফটো ক্যামেরা। আর এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্স জাস্ট অসম। সত্যি কথা বলতে একদম শুরুতে বলে রাখি, ছবিগুলো দেখানোর আগে 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে বা ইভেন 50,000 টাকার মধ্যে এই ফোনটার যে ক্যামেরা পারফরমেন্স পেয়েছি, আমার কাছে মনে হয় রাইট নাও বাংলাদেশে কোনো ফোনই এই ধরনের ক্যামেরা পারফরমেন্স দিতে পারে না, স্পেশালি মোবাইলটার রিয়ার ক্যামেরা দিয়ে। যাই হোক, আমরা দেখে নিই ছবিগুলো এবার কেমন এসেছে। ছবি তোলার পর আমরা মূলত কালার টোন সহ কালার ডিটেলস অনেক ভালোভাবে ধরে রাখতে পারে এটা দেখেছি। ইভেন এক্সট্রা কোনো প্রকার কালার বুস্ট না করার কারণে খুব ন্যাচারাল ছবি উঠছিল এই মোবাইলটির রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে। সে সাথে পোর্ট্রেট মোডের ডায়নামিক রেঞ্জ মারাত্মক ভালোভাবে ধরে রাখতে পারে এবং এজ ডিটেকশনটাও দুর্দান্ত লেভেলের। মার্কেটে আমরা যেসব 60-70 টাকা স্যামসাং অথবা ভিভো এক্স সিরিজের ফোনগুলো ইউজ করেছি বা রিভিউ করেছি, সেই সব ফোনের থেকে এই ফোনটার পোর্ট্রেট মোডের ছবি তুলে আমাদের কাছে বেশি ভালো লেগেছে। এবং আমি মনে করি আপনারা যদি এই মোবাইলটা রিয়ার প্যানেলে ক্যামেরা দিয়ে ছবি তুলেন, তাহলে ছবি তুলতেই থাকবেন যদি কিছুটা হলো আপনার ফটোগ্রাফির প্রতি নেশা থাকে। তার পাশাপাশি মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্স আমার কাছে রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা পারফরমেন্সের মতো অতটা ভালো লাগেনি। আসলে সত্যি কথা বলতে সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবিগুলো তুলেছি, খুব বেশি একটা ভাইব্রেন্ট আমাদের কাছে লাগেনি। কালার টোনটা অতিরিক্ত বেশি ন্যাচারাল মনে হয়েছে, কিছু সময় একটু ফ্যাকাশেও লেগেছে। স্পেশালি যারা মেয়ে মানুষ রয়েছেন তাদের কাছে এরকম এক্সট্রা কালার বুস্ট না থাকার কারণে এই মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্স অত একটা ভালো লাগবে না। তবে ফোনটার পোর্ট্রেট মোডে সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি, এজ ডিটেকশন বলেন, ডায়নামিক রেঞ্জ কিন্তু খুবই ভালো ছিল। এই মোবাইলটা রয়েছিল স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর এবং আমার কাছে থাকা এই মোবাইলটার ভেরিয়েন্ট হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের ট্যাব হলো LPDDR4X এবং স্টোরেজ ট্যাব হলো UFS 2.1। এবং এই ফোনটা যেহেতু রিফারবিশড এবং সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, সো মার্কেটে আপনারা 24,000 টাকা থেকে 27,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,32,857, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 699, মাল্টি করে 2403। এবং স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 748 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি 217 মেগাবাইট পার সেকেন্ড। এবং বেশ শক্তিশালী প্রসেসর থাকা এই ফোনটা দিয়ে আমরা গেমস খেলতে যে আমরা ভেবেছিলাম যে অনেক ভালো গেমিং পারফরমেন্স পাবো, সত্যি কথা বলতে অনেক ভালো গ্রাফিক সেটিং এই ফোনটাতে গেম প্লে করা যায়। স্পেশালি পাবজির কথা বলছি আমি, গেমটা খেলার সময় আমরা খুব একটা ল্যাগিং এর দেখা পাইনি, তবে ফোনটা হ্যাং করে এবং হ্যাং করে একটু পরে ছেড়ে দেয়, হ্যাং করে একটু পরে ছেড়ে দেয়। মানে এটা ল্যাগ ইস্যুস না, এটা হ্যাং ইস্যুস। তার কারণ হলো পাবজি গেমসটাও তো ডে বাই ডে অনেক আপডেট হয়েছে, আর ফোনটা তো কিছুটা হলো ব্যাকডেটেড 2019 সালে। সো আপনি যত অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট দেন না, কিন্তু হার্ডওয়্যার রিলেটেড কিছু ল্যাকিংস থেকেই যায়। সো সেই প্রবলেমটা এই ফোনটাতে ফেস করে। অনেক ভালো গ্রাফিক সেটিংয়ে সাপোর্ট করলো ফোনটা, যেহেতু মাঝে মাঝে হ্যাং করে, সো পাবজি গেমস খেলে লং টাইম গেম প্লে করে খুব একটা মজা পাবেন না। অপরদিকে ফ্রি ফায়ার গেমসটা খেলেছি এবং আরেকটা বিষয় বলে রাখি, পাবজি গেমসটা যখন আমরা লং টাইম এই হ্যাং ট্যাং নিয়েও যখন কন্টিনিউ খেলেছি, বা ফ্রি ফায়ার গেমটা যখন আমরা লং টাইম খেলেছি, এই ফোনটা হিট হয় এবং বেশ ভালো পরিমাণেরই হিট হয়। তার পাশাপাশি আমরা আরও বেশ কিছু গেম খেলা ট্রাই করেছি, বাট অনেক বেশি হিট হয়। সো এটা নিয়ে আর কিছু বলার নেই। আমি একটা কথাই বলবো, ফোনটা যখন আপনার লং টাইম ইউজ করবেন বা ভিডিও টিডিও দেখবেন, তখনই হিট হয়, গেমস খেলতে গেলে হিট হয়। সো বেশি লং টাইম টানা ভিডিও দেখবেন না, টানা গেমসও খেলবেন না। ইভেন ছবি তোলার সময় ডিরেক্ট সানলাইটের নিচে বেশি লং টাইম ছবি তুলবেন না, কারণ তখন এই ফোনটা হিট হয়ে যায়। এবার হলো সব কথা শেষ কথা, অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট,
যে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে। প্রথমে একটা বিষয় বলে রাখি, মেইন ল্যাকিংস হলো এই ফোনটার নেটওয়ার্ক প্রবলেম, সেকেন্ড ল্যাকিংস হলো এই ফোনটা চার্জ থাকে না, থার্ড ল্যাকিংস হলো ফোনটা বেশি হেভি ইউজ করলে হিট হয়। বাট একটা কথা বলে রাখি, এই ফোনটি স্টিল আপনারা নিতে পারবেন, বাট প্রাইমারি ডিভাইস হিসাবে না, সেকেন্ডারি ডিভাইস হিসাবে। অর্থাৎ আপনার কাছে অলরেডি একটা ফোন রয়েছে, পাশাপাশি চাইলে আপনারা এই ফোনটা নিয়ে ইউজ করতে পারেন। তার প্রধান কারণ হলো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো, ইভেন 50,000 টাকা রেঞ্জের ফোনগুলোর সাথে যদি কম্পেয়ার করি তাও ভালো বলবো, এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে পারফরমেন্সও খুবই ভালো। বাট গেমিং যারা করেন তারা এই ফোনটি থেকে দূরে থাকবেন। সো এই হলো আমাদের গুগল পিক্সেল 4 XL, এই ফোনটির একটা ইন ডিটেলস রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।